আমি বলবো পরিষ্কার এক্ষেত্রে একটাই উপায়, একটাই সমাধান, বাংলাদেশকে কেটে ফেলতে হবে। এই মুহূর্তে মোদী সরকারের পেনিট্রেট করা উচিত বাংলাদেশে। আর কত হিন্দু মরবে ওখানে? অবিলম্বে ওখানে সামরিক বাহিনীকে পাঠাতে হবে, সামরিক বাহিনীকে পাঠিয়ে ওদেরকে হুমকি দিতে হবে, ওখানে মিসাইল মারতে হবে, এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক। 71-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে, বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে। 71-এ মুক্ত করা হয়েছিল পাকিস্তান বর্বর হানাদার বাহিনীর হাত থেকে, এবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে, এই হিজবুত তাহরির হুজি এই জঙ্গিদের হাত থেকে। কারণ এদের হাত থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা না যায় তাহলে পশ্চিমবঙ্গ সহ এই 7 সিস্টার একটাও থাকবে না, সব এরা দখল করে নেবে। সুতরাং প্রত্যেকটি ভারতীয়র কর্তব্য, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আসুন আমরা রাস্তায় নামি। 71-এ যেরকম কলকাতা রাস্তায় নেমেছিল, ঠিক সেরকমভাবে আজকে কলকাতার সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে মোদী সরকারের কাছে আবেদন করতে হবে অবিলম্বে মিলিটারি অ্যাকশন নেওয়া হোক ঢাকার ওপরে। না হলে বাংলাদেশ তো বাঁচবেই না, আমাদের 7 সিস্টার পশ্চিমবঙ্গও বাঁচবে না। সমস্ত খাদ্যবস্তু পাঠানো বন্ধ করে দেওয়া, শুধু আপনার ওই অ্যাম্বাসি বন্ধ করে, ভিসা বন্ধ করে কোনো লাভ হবে না। এই মুহূর্তে বাংলাদেশকে চারদিক থেকে ঘেরাও করে বাংলাদেশের সমস্ত রকম রসদ, খাওয়া দাওয়া যা কিছু যায় সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। ওদেরকে শুকিয়ে মারতে হবে জঙ্গিদের, তবেই ওদেরকে যদি রসদ বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ, তাদেরকে সাহায্য করতে হবে, তারা এগিয়ে আসবে এবং এই জঙ্গিদের পেটাবে। তার সঙ্গে আমাদের ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ওরা হুমকি দিচ্ছে ওরা ভারত দখল করবে, 7 সিস্টার দখল করবে, সমস্ত কিছু করবে। আর ওদের ভারতীয় সেনারা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে ফেলে, লাইন দিয়ে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে যদি শুধু থুতু ফেলে, বাংলাদেশ ডুবে যাবে। আমাদের কলকাতা পুলিশের যে সিভিক পুলিশ আছে, সেই সিভিক্স পুলিশদের যদি মার্চ করে দিতে হয় বাংলাদেশের দিকে, বাংলাদেশে 1 ঘন্টার বেশি দাঁড়াতে পারবে না। তারা এত লাফাচ্ছে, এই লাফানিটা বন্ধ করা উচিত, এটা আর সহ্য করা যাচ্ছে না। প্রয়োজন একটা এয়ার স্ট্রাইক করলেই বুঝে যাবে। যারা একটা প্লেন তুলতে গেলে, একটা মিগ বিমান তুলতে গেলে, যাদেরকে ইন্ডিয়ান ইয়েকে বলতে হয়, র্যাডারকে বলতে হয় যে বাবা আমরা একটা মিগ তুলেছি, কারণ মিগটা ওটা মাত্রই ইন্ডিয়ার আকাশে চলে আসে, তারা এইসব কিছু করছে, পায়ে পা বাঁধিয়ে তারা ঝগড়া করছে। কদিন আগে আমাদের কাকদ্বীপের দুটো বোটকে আমাদের জলসীমার মধ্যে তারা মাছ ধরছিল, বাংলাদেশের কোস্টগার্ড তারা এসে ওই বোট দুটোকে ফুটো করে দিয়ে ওখানে 2 জন মারা গেছে আমাদের মৎস্যজীবী। তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, তো পায়ে পা দিয়ে যখন ঝগড়া করে তখন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন। সরকারটাই তো জঙ্গিদের সরকার, ওখানে তো জঙ্গিরা কিছু কোট প্যান্ট স্যুটটাই পরা জঙ্গি ওখানে সরকার চালাচ্ছে। জঙ্গি মানে কিন্তু ওই আপনারা এখন যদি মনে করেন জঙ্গি মানেই সে ওই রাইফেল রিভলভার নিয়ে বন্দুক নিয়ে সব ইয়ে করবে, তা নয়। এই জঙ্গিরা হচ্ছে কোট প্যান্ট টাই করা মানে জঙ্গি। ইউনুস একটা বড় জঙ্গি, এই জঙ্গিরা এখন ইয়ে করছে। আর বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন তার ওপর হামলা হবে, হামলা তো হয়ে গেছে। কালকে চট্টগ্রামে আমাদের যে রাষ্ট্রদূত তার বাড়িতে, চট্টগ্রামে তার বাড়িতে ইটপাটকেল মেরেছে, এবার গিয়ে আগুন জ্বালিয়ে দেবে। এর আগে ইন্দিরা গান্ধী সেন্টার যেটা ছিল ICCR সেইটার ওপর হামলা করে সেটাকে গুড়িয়ে দিয়েছে। আপনি ভাবুন, ছায়ানটের মতো একটা প্রতিষ্ঠান, যে মানে রবীন্দ্রনাথকে ওরা বারবার ভাঙবে, তাই ছায়ানট যেটা রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সঞ্জিদা খাতুনের মতো একজন বিখ্যাত মহিয়সী নারী বাংলাদেশে, যিনি বেগম রোকেয়ার পরেই বলা যেতে পারে যাকে, সেই মহিয়সী নারীর যে প্রতিষ্ঠান, ওয়াইদুল হকের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, বাদ্যযন্ত্র ভেঙে দিয়েছে, মাথায় করে নিয়ে যাচ্ছে, সব তো চোর। আমাদের কমিউনিস্টরা রাস্তায় নেমে গড়াগড়ি যায়, প্যালেস্টাইনের জন্য। আজকে দেখেছেন এই যে দীপু দাস মারা গেছে, কালকে রাত থেকে এই ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে, পেপারে বেরিয়েছে। এর আগে এত লোক মারা গেছে বাংলাদেশে কোনো দিন কমিউনিস্টদের, কলকাতার কমিউনিস্ট এই যে যারা আছে মোহাম্মদ সেলিম টেলিমরা, এরা কোনোদিন রাস্তায় নেমে সামান্যতম প্রতিবাদ করেছে? রক্তিমদা, নতুন করে বাংলাদেশে আবার যেন মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দেখা যাচ্ছে যে ভারত বিদ্বেষী এবং শেখ হাসিনার বিদ্বেষী ওসমান হাদি তিনি মারা যাওয়ার পর থেকেই যেন চারদিকে সেই আগুনটা ছড়িয়ে পড়ল। বাংলাদেশের একাধিক জায়গায় ভাঙচুর হয়েছে এবং দীপু দাস বলে একজন হিন্দু একজন যুবক, তাকে প্রকাশ্যে তাকে খুন করে তাকে পুড়িয়ে মারা হলো। এবং বাংলাদেশের খুব বিখ্যাত 2 সংবাদপত্র ডেইলি স্টার এবং প্রথম আলো, সেই দুটো অফিসেও ভাঙচুর করে পুড়িয়ে ফেলা হলো। দেখা গেল ছায়ানটের অফিসে ভাঙচুর করা হলো, সেখানকার সমস্ত বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হলো এবং হিন্দু নিধন তো তার সঙ্গে রয়েইছে। কি বলবেন, নতুন করে এই ব্যাপারটা শুরু হয়ে গেল, কি বলবেন? বিজয় দিবসের খবরটা বাংলাদেশ টেলিভিশনে দেখছিলাম আমি, এটা আমার অভ্যাস, আমি বাংলাদেশ টেলিভিশনকে খুব ফলো করি, বাংলাদেশের বিভিন্ন টিভিগুলো। এবারের বিজয় দিবসটা একটু অন্যরকম ছিল। ঢাকার শহীদ মিনারে যেখানে আপনার বিজয় দিবস পালন হয় সেখানে সব কিছু ছিল, বড় বড় আলো, পতাকা, গান, সব কিছু। কিন্তু অদ্ভুতভাবে ভারত শব্দটাকে ইচ্ছে করে
এড়িয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বাংলাদেশের জন্মের সঙ্গে ভারত ওতপ্রোতভাবে যুক্ত, তাই এটাকে কিভাবে এড়িয়ে যাচ্ছিল এটা আমার ঠিক মাথায় ঢুকছিল না। ভারতীয় সেনাবাহিনীর প্রায় 4,000 সৈন্য বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে বলিদান দিয়েছিল, এবং তাদের রক্তে আত্মত্যাগে কিন্তু 16 ডিসেম্বর। এবং যে 90,000 সৈন্য পাকিস্তানের সেদিন আত্মসমর্পণ করেছিল, তাদেরকে 6 মাস ধরে ভারত সরকার খাইয়ে পড়িয়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়েছিল। আজ 2025 সাল, ভারত বিদ্বেষটা কতখানি যে বাংলাদেশের পাঠ্য বইয়ে ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক যে বঙ্গবন্ধুর সঙ্গে যে যুদ্ধের যে সম্পর্ক, মুক্তিযুদ্ধ, সেই সব ছবিগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। এবং ওখানে মুক্তিযুদ্ধের যেসব স্মারক এই জঙ্গি সরকার ক্ষমতায় এসে সমস্ত কিছু ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার 32 ধানমন্ডিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, বারবার আঘাত করে। গতকাল লাস্ট আবার সেখানে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেদিন যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, কোনো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছিল না। ভারত প্রথম ভুটানকে দিয়ে বাংলাদেশকে প্রথমে স্বীকৃতি দিয়েছিল, তারপর ভারত স্বীকৃতি দিয়েছে। এবং খেয়াল করে দেখুন, ওরা বারবার বলে এই যুদ্ধটা ছিল হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে নাকি পাকিস্তানের যুদ্ধ। মোটেও তা নয়, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়। এই যুদ্ধটা ছিল ভারত এবং বাংলাদেশের যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানের একটা ফ্রন্টে, সেটা হচ্ছে পূর্বাঞ্চল ফ্রন্ট। এবং পশ্চিমের যে ফ্রন্ট, সেই ফ্রন্টের সঙ্গে কিন্তু যুদ্ধটা সরাসরি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ 671 ওয়ার। সেই কারণে এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে ইতিহাসে অভিহিত করা হয়। এরা কিন্তু এটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এবং ভারত কিন্তু প্রথমে যুদ্ধে অংশগ্রহণ করেনি। যখন পাকিস্তান আমাদের 13টা এয়ারবেসের ওপর একযোগে হামলা করলো, তখন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু যুদ্ধ ঘোষণা করলেন। এবং যুদ্ধ ঘোষণা করার পরে তারপর সরাসরি ভারত যুদ্ধে জড়ালো। তার আগে পর্যন্ত মুক্তি সেনাদের অস্ত্র দেওয়া, রসদ দেওয়া, শরণার্থীদের ভার বহন করা, সবই কিন্তু ভারত সরকার করেছে। এবং ভাবুন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকজনের নাম আমি বলি, যার নাম এরা ইতিহাস থেকে মুছে দিয়েছে, ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি প্রথম বাংলা ভাষার জন্য নিজের কথা বলতে গিয়ে তাকে দীর্ঘদিন জেলে খাটতে হয়েছে পাকিস্তানের কারাগারে। পরবর্তীতে তাকে পাকিস্তানের ওই জল্লাদরা যুদ্ধের সময় তাকে তার বাড়ির থেকে তার ছেলেকে ডেকে নিয়ে এসে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে বধ্যভূমিতে হত্যা করে। তার কথা বাংলাদেশের প্রজন্ম জানে না। 1 কোটি শরণার্থীকে বাংলাদেশি শরণার্থীকে ভারত আশ্রয় দিয়েছিল। সেই 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়ার যে ইতিহাস, তা আজকে বাংলাদেশের যে প্রজন্মকে আমরা সামনে দেখতে পাচ্ছি, তারা সেই কথাটা বলতে চায় না বা বলে না। তাদের বাবা এখন পাকিস্তান, তাদের বাবা হচ্ছে পাকিস্তান। এবং 71-এ যে গণহত্যা ঘটা হয়েছিল, বিশেষ করে এই গণহত্যার লক্ষ্য ছিল হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর, পাক হানাদার বাহিনীর একমাত্র লক্ষ্য হচ্ছিল বাংলাদেশকে হিন্দু শূন্য করা। একদম খুব পরিষ্কার তারা বলেছিল যে এই যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে, এটা আসলে হিন্দুরাই এই যুদ্ধটা পাকিয়েছে, হিন্দুদেরকে নিধন করতে হবে। এবং সেই সময় টাইম ম্যাগাজিনের একটা রিপোর্ট ছিল স্পষ্টভাবে, সেখানে তারা লিখছে যে 3/4 শরণার্থী যারা এসেছিল, তার মধ্যে অধিকাংশ মৃত ব্যক্তি তারা কিন্তু সবাই ছিল হিন্দু। মুসলিম সেনারা পুরুষদের লুঙ্গি খুলে দেখতো তাদের খতনা হয়েছে কিনা, না হলে তার মানে মৃত্যু। এবং যে শরণার্থীরা গোটা ভারতের বিভিন্ন জায়গায় জুড়ে ক্যাম্পে আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে পুরোটাই আমি বলবো হিন্দু। 2-1 জন এসেছিল, তারা আবার ব্যাক করে চলে গেছে, কিন্তু পুরোটাই হিন্দু। এবং গবেষকরা বলছেন মোট 30 লক্ষ শহীদের মধ্যে 70 থেকে 80% ছিল হিন্দু, অর্থাৎ প্রায় 24 লক্ষ বা তার বেশি হিন্দু এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের বলিদান দিয়েছিলেন। এক পাকিস্তানি কর্নেল খোলাখুলিভাবে সে সময় বলেছিল, হিন্দুরা মুসলিমের জনগণকে নষ্ট করছে, বাংলা সংস্কৃতি যেটা বাংলাদেশে ছিল সেটা নাকি মূলত হিন্দু সংস্কৃতি, তাই এদেরকে সরিয়ে দিতে হবে। এবার আপনি আসুন যে শেখ হাসিনার এই সময়টা, 71 সালের পরে 15ই, অত কথাই আমি যেতে চাই না, পরবর্তীতে আসুন 2024 সাল থেকে শেখ হাসিনার পতনের পরে 16 দিনের মধ্যে 2100টা হিন্দু বিরোধী হামলার ঘটনা ঘটেছে। অসংখ্য মন্দির ধূলিসাৎ হয়েছে, অসংখ্য হিন্দু বাড়ি ঘর দোকান পাটে অগ্নিসংযোগ, লুট, এবং হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভু এখনও
ওই কুখ্যাত জঙ্গি ইউনুস, আমি বলবো জঙ্গি ইউনুস, সেই জঙ্গি ইউনুসের জেলে। এবং ভারত বিরোধী মনোভাবটা, অর্থাৎ এদের মনের ভেতর যে সুপ্ত পাকিস্তান ছিল, হাসিনা সরে যাওয়ার পরেই সেটা তাদের সামনে বেরিয়ে এসছে। এবং এই ইউনুস সরকার এসে প্রথমেই হাসিনার আমলে যেসব কুখ্যাত জঙ্গিরা, হিজবুত তিহারি থেকে শুরু করে হুজি, এইসব জঙ্গিরা যেগুলো সব বিভিন্ন জেলে আটক ছিল, তাদেরকে ছেড়ে দেয়। এবং যার ফলে হচ্ছে প্রকাশ্যে জঙ্গিরা রাস্তায় নেমে দাবাদাবি করতে শুরু করে এবং তারা ভারত বিরোধী শুরু করে। তো জঙ্গিরা ভারত বিরোধিতা করবে, কিন্তু একটা সরকার পুরোপুরি ভারত বিরোধী হয়ে যাচ্ছে, যাদেরকে চারদিক থেকে আমরা ঘিরে রেখেছি। ভাবুন অবস্থাটা, ভারতের কোলের মধ্যে বাংলাদেশ বসে আছে, কিন্তু সেই সরকারের যিনি রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনুস, তিনি চীনে গিয়ে বলছেন সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখছেন। এবং তার একজন প্রাক্তন কর্নেল সেনাবাহিনী, সে বলছে আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করব। এই যেসব নামগুলো সামনে আসছে, হাদি যে মারা গেছে সে পর্যন্ত বলেছে সেভেন সিস্টার দখল করে নেবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ওরা হুমকি দিচ্ছে ওরা ভারত দখল করবে, সেভেন সিস্টার দখল করবে, সমস্ত কিছু করবে। আর ওদের ভারতীয় সেনারা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে ফেলে, লাইন দিয়ে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে যদি শুধু থুতু ফেলে, বাংলাদেশ ডুবে যাবে। আমাদের কলকাতা পুলিশের যে সিভিক পুলিশ আছে, সেই সিভিক্স পুলিশদের যদি মার্চ করে দিতে হয় বাংলাদেশের দিকে, বাংলাদেশে 1 ঘন্টার বেশি দাঁড়াতে পারবে না বাংলাদেশ আর্মি। এরকম একটা জায়গায় বাংলাদেশ পাকিস্তানের প্ররোচনায়, আইএসআইয়ের প্ররোচনায়, আইএসআইয়ের ঘাঁটি ওটা এখন জঙ্গিদের ঘাঁটি, তাদের প্ররোচনায় তারা প্রতি মুহূর্তে ভারত বিরোধিতা করছে। পাকিস্তানের নিজেদের কোমর অলরেডি ভেঙে গেছে। আফগানিস্তানের থেকে যেভাবে তালিবানরা ওদেরকে মারছে, এবং পাকিস্তানের ভেতরে বালুচিস্তানে বালুচ বিপ্লবীরা যেভাবে তাদের স্বাধীনতার লড়াই করছে, এবং ওই পাখতুনখোয়াতে যেভাবে টিটিপি মানে তালিবান, তেহরিকে তালিবান পাকিস্তান, তারা যেভাবে ভাঙছে তাদের পাকিস্তানের মনোবল ভেঙে গেছে। তাই তারা এখন পশ্চিম থেকে পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্যে পেনিট্রেট করে এই জঙ্গিদেরকে মিলিত করে তারা ভারতের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার শুরু করেছে। যে প্রক্সি ওয়ারের কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এবং দেখুন, পাকিস্তানের মেজর জেনারেল ফজলুর রহমান ফেসবুকে লিখলেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে থাকবে। ভাবুন, তারা পরিষ্কার খোলাখুলি বলছে। এবং পাকিস্তানের সেনা মুখপাত্র সরাসরি হুমকি দিয়েছে, এই লোকটা কদিন আগে নাকি ওকে নাকি মানে সরকারের মানে একদম সর্বোচ্চ ক্ষমতায় নিয়ে গেছে। সে বলছে ভারত যদি আবার অপারেশন সিঁদুর মতো করতে আসে, আমরা পাল্টা আঘাত করব, এবং সেটা শুরু হবে পূর্ব সীমান্ত থেকে, মানে বাংলাদেশ থেকে। এর মানে কি? তার মানে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে একটা অঘোষিত যুদ্ধ এই আইএসআই শুরু করেছে। আমি একটা চিঠি আপনাদেরকে পড়ে শোনাই। এই চিঠিটা 1971 সালের নভেম্বর মাসে আমাদের এক বাঙালি সেনা অফিসার, তিনি যখন আমাদের এই কলকাতা থেকে যুদ্ধ করতে যাচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনীর হয়ে, তিনি লিখছেন, আমরা যাচ্ছি একটা দেশের মুক্তির জন্য, ওরা আমাদের ভাই, আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক, আমি বিশ্বাস করি ওরা কৃতজ্ঞ থাকবে আমাদের প্রতি। সত্যি কি কৃতজ্ঞ তারা? যদি সত্যি কৃতজ্ঞ থাকতো তাহলে এই বিজয় দিবসে বাংলাদেশের এই ঘটনাগুলো ঘটতো না। দীপু দাসকে প্রকাশ্যে কুকুরের মতো পিটিয়ে মেরে তার ল্যাম্পপোস্টে ঝুলিয়ে তাকে পুড়িয়ে মারতো না। কত বড় সাহস পেয়েছে আজকে এই বাংলাদেশি জঙ্গিরা। আমি বলবো পরিষ্কার, এক্ষেত্রে একটাই উপায়, একটাই সমাধান, বাংলাদেশকে কেটে ফেলতে হবে। এই মুহূর্তে মোদী সরকারের পেনিট্রেট করা উচিত বাংলাদেশে। আর কত হিন্দু মরবে ওখানে? অবিলম্বে ওখানে সামরিক বাহিনীকে পাঠাতে হবে। সামরিক বাহিনীকে পাঠিয়ে ওদেরকে হুমকি দিতে হবে, ওখানে মিসাইল মারতে হবে। এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক। না হলে আমাদের যে কজন হিন্দু ওখানে বেঁচে আছে, যে কজন মুক্ত মনা মানুষ বেঁচে আছে, বাংলাদেশের সাধারণ মানুষ কেউ বাঁচবে না। 71-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে, বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে। 71-এ মুক্ত করা হয়েছিল পাকিস্তান বর্বর হানাদার বাহিনীর হাত থেকে, এবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে, এই হিজবুত তাহরির হুজি এই জঙ্গিদের হাত থেকে। কারণ এদের হাত থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা না যায়, তাহলে পশ্চিমবঙ্গ সহ এই সেভেন সিস্টার একটাও থাকবে না, সব এরা দখল করে নেবে। সুতরাং প্রত্যেকটি ভারতীয়র কর্তব্য, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আসুন আমরা রাস্তায় নামি। 71-এ যেরকম কলকাতা রাস্তায় নেমেছিল, ঠিক সেরকম ভাবে আজকে কলকাতার সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে মোদী সরকারের কাছে আবেদন করতে হবে, অবিলম্বে মিলিটারি অ্যাকশন নেওয়া হোক ঢাকার ওপরে। না হলে বাংলাদেশ তো বাঁচবেই না, আমাদের সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ বাঁচবে না।
রক্তিম, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন যে এই যে পাকিস্তান তাদের যেহেতু কোমর ভেঙে গেছে তাই জন্য তারা এখন ইস্টার্ন ফ্রন্ট থেকে বাংলাদেশকে ব্যবহার করে এই যুদ্ধে নামতে চাইছে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ এখন সারা পৃথিবীতে কিন্তু সামরিক শক্তিতে 4 নম্বর এবং যদি অর্থনৈতিক শক্তি বলেন তাহলে সেক্ষেত্রে 3 নম্বরে চলে গেছে। একটা ব্যাক বেঞ্চার মানে বাংলাদেশ পাকিস্তান এরা এখন ব্যাক বেঞ্চার, তাদের পক্ষে, তাদের দুজনের পক্ষেও একসঙ্গে কি সম্ভব হবে যে ভারতের মতো একটা বিশাল শক্তির সঙ্গে সম্মুখ সমরে নামা? এবং দ্বিতীয় কথা যেটা, এই যে বড় বড় লেকচার, বড় বড় কথা, সেই 7 সিস্টার্স দখল করে নেবো, 3 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, এবং প্রকাশ্যে বলা যে যদি পাকিস্তানের সঙ্গে আবার অপারেশন সিন্দুরের মতো কোনো ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ নাকি ইস্টার্ন ফ্রন্ট থেকে তাদের পাশে থাকবে। সেখানে দাঁড়িয়ে ভারতের কি এটা বোঝার জন্য বুঝতে হবে যে এদের পেছনে আরও বড় কোনো শক্তি রয়েছে যাদের ক্ষমতার জোরে এরা এই কাজ করছে, হয়তোবা সেই শক্তি আমেরিকা? অবশ্যই আমেরিকা চিরকালই এই কাজগুলো করে থাকে। আমেরিকার সঙ্গে ডিপ স্টেটের একটা বড় ভূমিকা আছে। ডিপ স্টেটের পক্ষ থেকে এইসব জঙ্গি গোষ্ঠীগুলো চিরকাল উৎসাহিত করা হয়েছে। প্রথম কথা আমি বলি, পাকিস্তান কখনোই সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধে জড়াবে না, কারণ পাকিস্তান জানে যেদিনকে পাকিস্তান যুদ্ধে জড়াবে সেদিনকে গোটা পাকিস্তান টুকরো হয়ে যাবে, বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে, সিন্ধু প্রদেশ স্বাধীন হয়ে যাবে, ওই যারা যে দখল করে রেখেছে আমাদের কাশ্মীর, সেই কাশ্মীর আমাদের সঙ্গে চলে আসবে। সুতরাং পাকিস্তান সরাসরি যুদ্ধ করবে না, পাকিস্তান প্রক্সি ব্যবহার করে ভারতকে ডিস্টার্ব করবে। সুতরাং ভারতের উচিত এক্ষুনি গোটা বিশ্ব জনমতকে জানিয়ে বাংলাদেশের ওপরে তার চাপকে বাড়ানো উচিত এবং অবিলম্বে মিলিটারি অ্যাকশন নেওয়া উচিত। কারণ না নিলে আমি যেটা বলছি আপনাদের, যে বিপদটা খুব ভয়ঙ্কর। দেখুন, খাগড়াগড় বিস্ফোরণের পরে বোঝা গেছিল যে পশ্চিমবঙ্গে জঙ্গি আছে। এই জঙ্গিরা ক্রমাগত বাংলাদেশে যদি ঘটনায় ভারত সরকার চুপ করে বসে থাকে, কোনো রকম কোনো কিছু না করে, তাহলে কিন্তু এই জঙ্গিরা উৎসাহিত হয়ে বাংলাদেশ থেকে এই সীমান্তের অনেক ফাঁকফোকর আছে, আমাদের বর্ডারের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকার কারণে, সেই উন্মুক্ত বর্ডার দিয়ে তারা পশ্চিমবঙ্গে আসবে এবং পশ্চিমবঙ্গের বুকেও তারা একই ঘটনা ঘটাবে। একই ঘটনা আরও হরগোবিন্দ দাস যেরকম মারা গেছিল সেই মুর্শিদাবাদে, সেরকম আরও হরগোবিন্দ দাসের প্রাণ যাবে পশ্চিমবঙ্গে। আজ আক্রান্ত হবে, শ্যামাপ্রসাদের হোমল্যান্ড আক্রান্ত হবে। সুতরাং এই মুহূর্তে ভারত সরকারের উচিত বাংলাদেশের প্রতি একটা চূড়ান্ত অ্যাকশন নেওয়া, সমস্ত রকম বর্ডার সিল করে দিয়ে ওখানে সমস্ত খাদ্য বস্তু পাঠানো বন্ধ করে দেওয়া। শুধু আপনার ওই অ্যাম্বাসি বন্ধ করে, ভিসা বন্ধ করে কোনো লাভ হবে না। এই মুহূর্তে বাংলাদেশকে চারদিক থেকে ঘেরাও করে বাংলাদেশের সমস্ত রকম রসদ, খাওয়া দাওয়া যা কিছু যায় সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। ওদেরকে শুকিয়ে মারতে হবে জঙ্গিদের, তবেই ওদের যদি রসদ বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সাহায্য করতে হবে, তারা এগিয়ে আসবে এবং এই জঙ্গিদের পেটাবে। তার সঙ্গে আমাদের ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে। এক্ষুনি আপনি যেহেতু হরগোবিন্দ দাসের প্রশ্নটা তুললেন, সেই জন্য আরেকটা প্রশ্ন আসছেই যে হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং ওইদিকে দীপুচন্দ্র দাস সকলেরই কিন্তু নামের পেছনে যে সারনেমটা সেটা হচ্ছে হিন্দু সারনেম, এবং দেখা যাচ্ছে যে মোথাবাড়ি, ধুলিয়ান হোক অথবা বাংলাদেশ, সব জায়গাতেই কিন্তু মৌলবাদের শিকার হচ্ছে এই হিন্দুরা। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মৌলবাদের শিকার হওয়া, বাংলাদেশ তো মৌলবাদীদের দখলে চলেই গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে যে মৌলবাদ আস্তে আস্তে থাবা চারদিকে ছড়িয়ে ফেলছে, সেটাকে কি বন্ধ করার কোনো উপায় নেই আমাদের কাছে? উপায় হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে। আর কতদিন ধর্মনিরপেক্ষতা নামক এই মেকি জামাটা গায়ে পড়ে আপনি থাকবেন? আপনি নিজের হিন্দু ধর্মের পরিচয় যদি ভুলে যেতে থাকেন তাহলে ক্রমাগত হরগোবিন্দ দাসরা, দীপু দাসরা এখানে খুন হবে। আপনার 5000, 6000, 10,000 বছরে যে সংস্কৃতি নিয়ে আপনি বড্ড বড়াই করেন, আপনার যে বাঙালিত্ব নিয়ে গর্ব করেন, সেই বাঙালিত্ব টাঙালিত্ব সব চলে যাবে। কারণ মনে রাখবেন, মৌলবাদীরা বাঙালিত্বকে ডুবিয়ে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে পুড়িয়ে দিয়েছে, তারা লালনকে পুড়িয়েছে, লালনের মাজারে আক্রমণ করেছে। সুতরাং এই জঙ্গিরা আসলে টার্গেট করবে আপনাকে। মুশকিল হচ্ছে কি, এখানে যে আমাদের মধ্যে যে কমিউনিস্ট ন্যারেটিভ, এই ন্যারেটিভ আমাদেরকে এই জঙ্গিপনার বিরুদ্ধে কথা বলতে গেলেই বলে যে তুমি সাম্প্রদায়িক। তারা খালি একটা অংশের সাম্প্রদায়িকতা দেখতে পায়, অপর অংশের সাম্প্রদায়িকতা দেখতে পায় না। আমাকে যদি বলা হয় সাম্প্রদায়িক, আমি বলবো যে আমি 100% সাম্প্রদায়িক, আমি আমার ধর্ম রক্ষার্থে সাম্প্রদায়িক। আমি মনে করি যে ভাই, তুমি তোমার ধর্ম নিয়ে ভালো থাকো, আমি আমার ধর্ম নিয়ে ভালো থাকি। তুমি তোমার ধর্মকে আমি আঘাত করতে যাচ্ছি না, তুমিও আমার ধর্মকে আঘাত করতে এসো না। এটাই রুলস হওয়া উচিত। সারা বিশ্বেই তাই হচ্ছে। আজকে দেখুন,
এই যে ইসলামী মৌলবাদ, যে ভয়ঙ্কর ফ্যানাটিজম তৈরি হয়েছে, যার ফলে সারা বিশ্ব জুড়ে মানুষ রাস্তায় নেমেছে। আজ খোঁজ লন্ডনের বুকে, পোল্যান্ডের বুকে, পোল্যান্ডে তো কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে তারাই বিপদটা বুঝতে পারছে। এই জঙ্গিগুলো অভিবাসী হয়ে বিভিন্ন দেশে অনুপ্রবেশকারীর মতো ছড়িয়ে ফেলে সেই দেশগুলোর যে সংস্কৃতি, কৃষ্টি, সমস্ত কিছুর ওপর আঘাত করছে। যার ফলে যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো বুঝতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গ থাকবে না। এটা ওই বৃহত্তর বাংলাদেশের যে ম্যাপ ওই জঙ্গিরা দেখায়, আর ওই জেলের মধ্যে থেকে যে জঙ্গিটা বলেছে আমাদের মুখ্যমন্ত্রীকে যে আপনি মোদির হাতকে ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে মিলে বাংলাদেশ তৈরি করুন, বৃহত্তর বাংলাদেশ, সেই বৃহত্তর বাংলাদেশ হবে, এখানে ইসলামিক শরিয়া চালু হবে, সেটা আমাদের দেখতে হবে। দেখতে হবে বলতে দেখতে তো পারবো না, হয় মরে যাব, নতুবা এখান থেকে শিফট করে অন্য কোনো জায়গায় পালিয়ে যাবে, নতুবা ধর্মান্তরকরণ করতে হবে। রক্তিমদা, এই যে সেভেন সিস্টার্স নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এই সেভেন সিস্টার্সকে বারবার বলা হচ্ছে যে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে, রীতিমতো চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে, যে চ্যালেঞ্জটা মনে করা যেতে পারে যে ভারতের সার্বভৌমত্বর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ। এবং সেখানে দাঁড়িয়ে এই প্রশ্নটা বারবার উঠছে, এটা কি নিছকই একটা বক্তব্য, মানে বোকা বোকা ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র বা কোনো নেটওয়ার্ক কাজ করছে? এবং যদি তাই হয় তাহলে সেটা তো মানে ইস্টার্ন জোনের জন্য, ইন্ডিয়ার ইস্টার্ন জোনের জন্য একটা বড় মানে রেড অ্যালার্ট হতে পারে। শুধু সেভেন সিস্টার নয়, চিকেন নেককেও কেটে দেওয়ার কথা এরা বারবার বলছে। সম্প্রতি লালমনিরহাটের যে বিমানবন্দরটা আছে, আমাদের কাছে খবর হচ্ছে যে লালমনিরহাটের যে বিমানবন্দরটা, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, ব্রিটিশ ব্যবহার করতো বিশ্বযুদ্ধের সময়, সেই পরিত্যক্ত বিমানঘাটিকে নতুন করে চীনের সাহায্য নিয়ে ওরা রানওয়ে টানওয়ে এগুলোকে মেরামত করছে। এবং দেখুন, গত কয়েকদিন আগে থেকেই পাওয়া যাচ্ছে খবর, যেগুলো বাংলাদেশ যুদ্ধাস্ত্র কিনছে। কোন কোন দেশগুলোর থেকে? যেসব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়, যেমন তুরস্ক থেকে তারা যুদ্ধাস্ত্র কিনছে, বিভিন্ন রকম আপনার ওয়েপেন্স কিনছে, তারপরে আপনার ড্রোন কিনছে। সুতরাং বাংলাদেশ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, যে এমন একটা সরকার বা এমন একটা মানুষজন যারা ওখানে ক্ষমতায় আছে, যারা হচ্ছে যুদ্ধবাজ, যারা হচ্ছে জেহাদি। সুতরাং জেহাদি যুদ্ধবাজীরা যখন ক্ষমতায় থাকে না, তখন তাদের উদ্দেশ্য থাকে না মানুষের উপকার করা, সাধারণ মানুষের, দেশবাসীর পাশে দাঁড়ানো। তাদের উদ্দেশ্য একটাই। ধরুন হাসিনা সরকার এতদিন ছিল, তারা তো ওইসব ড্রোন ফোন কেনি, কারণ তারা জানে ভারত কোনোদিন বাংলাদেশকে আক্রমণ করবে না, ওটা প্রশ্নই আসে না। সুতরাং তারা কেন খামোখা যুদ্ধাস্ত্র কিনে পয়সা নষ্ট করতে যাবে? তার থেকে দেশের উন্নয়ন করতে যাবে তারা, সবাই তাই হবে। এর আগে বিএনপি আমলও ছিল, বিএনপির আমলও কোনোদিন আমরা দেখিনি বিএনপি প্রচুর যুদ্ধাস্ত্র কিনে ফেলেছে। কিংবা এরশাদের যখন স্বৈর শাসক এরশাদ ছিলেন, তিনি মিলিটারি শাসক ছিলেন, তিনিও কখনো কেনেননি। তাহলে এই ধারাবাহিকতা হঠাৎ বাংলাদেশ সরকারের আজকে কি প্রয়োজন হলো? তারা তুরস্ক থেকে, বিভিন্ন দেশ থেকে ড্রোন, বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র কিনছে। তার একটাই কারণ হচ্ছে যে এগুলো দিয়ে তারা এগুলো হচ্ছে পাগলের গোবদে আনন্দ, কুজোর চিত হওয়ার স্বপ্ন, যাই বলেন না কেন, যে তারা মনে করছে তারা একটা শক্তিধর হয়ে বোধহয় একটা কিছু করবে। এখন বেসিক্যালি তারা নিজেদেরকে উত্তর কোরিয়া হয়তো মনে করছে, ইউনুস নিজেকে কিমুল মনে করছে, যে আমি উত্তর কোরিয়া যেমন পরমাণু শক্তিধর একটা দেশ হয়ে গিয়ে সবাইকে ইয়ে করছে। আরে ওর কাছে পরমাণু বোমা আছে, তাই ওই সবাইকে, তোমার কাছে কি আছে? তোমার কাছে কিচ্ছু নেই। ভারত একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। তো ভারত তোমার রাস্তাঘাট সব বানিয়ে দিয়েছে, তোমার কাছে কিছুই নেই। তো তুমি এই সব নিয়ে আস্ফালন করছো, এই আস্ফালন তোমার ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে, সেটা তারা বুঝতে পারছে না। এবং এই আস্ফালনটা করার জন্য তাদেরকে পেনিট্রেট করছে, প্রভোকিত করছে, সেটা হচ্ছে পাকিস্তানের আইএসআই। তারা চাইছে এটাকে ডিস্টার্ব করতে। তাই জন্য দেখুন যে একটা খবর বেরিয়েছে যে পরেশ বড়ুয়া, সে চায়নার যেখানে ছিল সেখান থেকে নাকি চলে এসছে ঢাকায়, এবং সে এখানে এই প্রাক্তন সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক করছে। বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একটা অংশ বরাবরই পাকিস্তানপন্থী, বরাবরই। এটা বঙ্গবন্ধুর দোষ। যে বঙ্গবন্ধুর দোষ কি? যে তিনি মুক্তিযোদ্ধাদের কখনো বাংলাদেশ মিলিটারির সামনে আনেননি। তিনি কি করেছেন? পাকিস্তানে যেসব মিলিটারি, পাকিস্তানের যে মিলিটারি ছিল, যারা বাঙালি ছিল অফিসার, তাদেরকে উনি সামনে এনেছেন এবং তাদের কোনো বিচার করেননি, তাদেরকে সামনে এনেছেন, যুদ্ধ অপরাধীদের ছেড়ে দিয়েছেন। সেই তাদের সংখ্যাই এখন বেড়েছে এবং তারাই, তাদের ছেলেপুলেরাই এখন হচ্ছে ইয়ের মধ্যে ঢুকে বসে আছে, আর্মির মধ্যে। এবং সেই যে জামাত এবং যে জঙ্গি বাহিনীর যে জঙ্গি মদতপুষ্ট যে সামরিক কর্মকর্তা, প্রাক্তন কর্তা, যারা হুমকি দিচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল, তারা এইসব প্ল্যান প্রোগ্রাম করছে উইথ দ্য হেল্প অফ আইএসআই। এবং সেখানে ভারতের পরিষ্কার বলছে, দেখুন সেভেন সিস্টারকে আমরা কেটে ফেলবো, ভারতবর্ষের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আমরা এখানে আশ্রয় প্রশ্রয় দেবো, হ্যাঁ, দিয়ে আমরা করব। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই যে এই যে যারা এত লাফাচ্ছে, এই লাফানিটা বন্ধ করা উচিত। এটা আর সহ্য করা যাচ্ছে না।
প্রয়োজন একটা এয়ার স্ট্রাইকের, একটা এয়ার স্ট্রাইক করলেই বুঝে যাবে। যারা একটা প্লেন তুলতে গেলে, একটা মিগ বিমান তুলতে গেলে যাদেরকে ইন্ডিয়ান বিয়েকে বলতে হয়, র্যাডারকে বলতে হয় যে বাবা আমরা একটা মিগ তুলেছি, কারণ মিগটা ওটা মাত্রই ইন্ডিয়ার আকাশে চলে আসে, তারা এইসব কিছু করছে, পায়ে পা বাঁধিয়ে তারা ঝগড়া করছে। কদিন আগে আমাদের কাকদ্বীপের দুটো বোটকে আমাদের জলসীমার মধ্যে তারা মাছ ধরছিল, পাকিস্তান বাংলাদেশের কোস্টগার্ড তারা এসে ওই বোট দুটোকে ফুটো করে দিয়ে ওখানে দুজন মারা গেছে আমাদের মৎস্যজীবী। তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, তো পায়ে পা দিয়ে যখন ঝগড়া করে তখন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন। এই উচিত শিক্ষা না দিলে এদের বারবারন্ত খুব ভয়ঙ্কর হবে এবং তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে চলবে, 7 সিস্টারে পড়বে। যে বাংলাদেশ হাই কমিশনে বলা হচ্ছে যে হুমকি দেওয়া হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনের ওপর অ্যাটাক করা হবে, এবং ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনের ওপর যদি অ্যাটাক করা হয় তাহলে আন্তর্জাতিক আইন অনুসারে তো বাংলাদেশ বড়সড় একটা বিপদের মধ্যে পড়তে পারে, এবং যেখানে তারা অ্যাটাক করবার হুমকি দিচ্ছে সেখানে যে এখন বর্তমান যে সরকার বা কার্যকারী সরকার রয়েছে তারাও কিন্তু কোনো রকম আওয়াজ করছে না, বা তারা কিন্তু সেটাকে বন্ধ করার জন্য কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। তার মানে মৌনং সম্মতি লক্ষণম বলে আমরা ধরে নিতে পারি সরকারটাই তো জঙ্গিদের সরকার। ওখানে তো জঙ্গিরা কিছু কোট প্যান্ট স্যুটটাই পরা জঙ্গি ওখানে সরকার চালাচ্ছে। জঙ্গি মানে কিন্তু ওই আপনারা এখন যদি মনে করেন জঙ্গি মানেই সে ওই রাইফেল রিভলভার নিয়ে বন্দুক নিয়ে সব ইয়ে করবে, তা নয়। এই জঙ্গিরা হচ্ছে কোট প্যান্ট টাই করা মানে জঙ্গি। ইউনুস একটা বড় জঙ্গি। এই জঙ্গিরা এখন ইয়ে করছে। আর বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন তার উপর হামলা হবে, হামলা তো হয়ে গেছে। কালকে চট্টগ্রামে আমাদের যে রাষ্ট্রদূত তার বাড়িতে, চট্টগ্রামে তার বাড়িতে ইট পাটকেল মেরেছে, এবার গিয়ে আগুন জ্বালিয়ে দেবে। এর আগে ইন্দিরা গান্ধী সেন্টার যেটা ছিল ICCR সেইটার ওপর হামলা করে সেটাকে গুড়িয়ে দিয়েছে। আপনি ভাবুন ছায়ানটের মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান মানে রবীন্দ্রনাথকে ওরা বারবার ভাঙবে, তাই ছায়ানট যেটা রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সঞ্জিদা খাতুনের মতো একজন বিখ্যাত মহিয়সী নারী বাংলাদেশে, যিনি বেগম রোকেয়ার পরেই বলা যেতে পারে যাকে, সেই মহিয়সী নারীর যে প্রতিষ্ঠান, ওয়াইদুল হকের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, বাদ্যযন্ত্র ভেঙে দিয়েছে, মাথায় করে নিয়ে যাচ্ছে। সব তো চোর, সব চোর। আপনি চোর না হলে কেউ মাথায় হারমোনিয়াম নিয়ে যায়? আপনারা দেখেননি যখন ওই শেখ হাসিনার বাসভবন ভাঙলো? শেখ হাসিনা বাসভবন ভেঙে সারা বিশ্বের কাছে কি গেল? যে বাঙালি নামে একটা জাতি আছে যারা উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত, যারা লোকের বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে যায়। তারা ওখানে গিয়ে কেউ ওনার শাড়ি নিয়ে যাচ্ছে, কেউ ওনার অন্তর্বাস নিয়ে যাচ্ছে। এটা কোনো সুস্থ জনগোষ্ঠীর লক্ষণ নাকি? একটা অসুস্থ জনগোষ্ঠী। আমি বলবো সবাইকে, কথাটা বলছি না, এটা হয়তো 10% বাংলাদেশ, 10% মানুষের জন্য বাংলাদেশের 90% মানুষের বদনাম হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আর এই 90% মানুষ পুলিশের ভয়ে, প্রশাসনের ভয়ে, জঙ্গিদের ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না। কিন্তু যদি সুযোগ পান তাহলে কিন্তু এরা কুকুরের মতো পিটিয়ে এদেরকে মারবেন। আমি আপনাদের বলছি, যেমন গোপালগঞ্জে সেদিন দিয়েছিল, দেবে। কিন্তু তার জন্য ভারত সরকারের সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেটা ভারত সরকারের অবিলম্বে করতে হবে। না হলে এই বিপন্ন বাংলাদেশের মানুষকে, হিন্দুদেরকে বাঁচানো যাবে না। ভারত সরকারের তাহলে সীমারেখা কোথায়? কারণ বাংলাদেশ যে সীমা পার করে ফেলেছে সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, কিন্তু ভারত সরকার এত শান্তির পরাকাষ্ঠা হয়ে রয়েছে, তাহলে ভারত সরকার কি এই অসীম শান্তির বাণী নিয়ে চলবে? আমার মনে হয়, দেখুন স্ট্র্যাটেজি তো একটা বিষয়, আমার মনে হয় তারা আরেকটু ওয়েট করছেন, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগলে তারপর তারা হস্তক্ষেপ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে গৃহযুদ্ধ এই লাগবে, কবে কি হবে সেটা ভেবে লাভ নেই। অলরেডি আমাদের লোকজন এখান থেকে পালিয়ে চলে আসছেন, সাধারণ মানুষ চলে, আপনি খোঁজ খবর নিয়ে দেখুন না, কত মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, মেডিকেল ভিসার ওখানে উপচে পড়ছে, মেডিকেল ভিসা নিয়ে কোনো রকম এখানে পালিয়ে আসতে পেরে তারা ফিরে যাচ্ছেন না কেন? একটাই কারণ, ওই দেশটাতে কোনো সভ্য মানুষ থাকতে পারেন না, যে দেশে রবীন্দ্রনাথ মাটিতে গড়াগড়ি যায়, জাতির জনকের বাড়িঘর ভেঙে দিয়ে তাকে তার মূর্তি ভেঙে দেয়, সে দেশে সেখানে কখনোই কোনো সভ্য মানুষ এখন থাকতে পারেন না। ওটা বাঙালি জাতির লজ্জা হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই জানে যে যদি যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে একদিনও টিকতে পারবে না বাংলাদেশ। কিন্তু তারপর কোথায় 1 মিনিট চিনতে পারবে না। আপনি খালি বলুন না যে আমাদের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার থেকে ঘোষণা করলো যে আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নেব, পরেক্ষণে দেখবেন অস্ত্র ফেলে পালিয়ে গেছে। বাংলাদেশ আর্মি অস্ত্র ফেলে পালিয়ে যাবে বর্ডার থেকে, বর্ডার ফাঁকা হয়ে যাবে। তাহলে এই সাহসটা আসছে কোত্থেকে? সাহসটা আসছে আমরা কিছু করছি না বলে। আমরা যদি করতাম তাহলে এই সাহসটা পেতো না। ISI ওদেরকে উস্কাচ্ছে, ওরা লাফাচ্ছে, ওরা অনেক কিছু করে নেবে। আমাদের দেশে তো গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো আছে এবং আমাদের আশপাশে এত বড় বড় সমস্ত মিত্ররাষ্ট্র রয়েছে যে তাদের ওপরে নজরদারি করবার জন্য আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোকে সবসময়ই অ্যালার্ট থাকতে হয়। তার মধ্যে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল আছে, চীন তো আছেই। তো সেখানে দাঁড়িয়ে তাদের কাছে কি এই যে আঁচটা, এই যে উত্তপ্ত হচ্ছে বা এই নেটওয়ার্কের ব্যাপারে কোনো খবরই নেই? অবশ্যই খবর আছে,
খবর নেই এত কথা বলা ভুল, খবর আছে বলেই তো আপনার চিকেন নেটে এত সামরিক প্রস্তুতি ব্যাপক হারে ওখানে চিকেন নেটে ভারতীয় সেনা ওখানে মোতায়েন হয়েছে, সীমান্তে মোতায়েন আছে, তারা সঠিকভাবে পাহারা দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পাহারা তো আমি আমার জনপদকে দিচ্ছি, কিন্তু ওখান থেকে মানুষগুলোর যে এই অবস্থা হচ্ছে, আমার হিন্দুরা, আমার কথা হচ্ছে আমি এখানে আমি আন্তর্জাতিকতার বাদে যদি কথা বলি, আমার আন্তর্জাতিকভাবে হিন্দুদের একটাই দেশ, সেটা হচ্ছে ভারত। তো সেই মানুষগুলো যদি আজকে খ্রিস্টানদের কোনো একটা দেশে আক্রমণ হয়, তাহলে সমস্ত খ্রিস্টান দেশগুলো তার বিরুদ্ধে প্রতিবাদ করে। মুসলিমদের ওপর আক্রমণ কোথায়? গাজা, প্যালেস্টাইন, সেখানে মুসলমানরা শুধু প্রতিবাদ করে না, আমাদের কমিউনিস্টরা রাস্তায় নেমে গড়াগড়ি যায়, কমিউনিস্টের রাস্তায় নেমে গড়াগড়ি যায় প্যালেস্টাইনের জন্য। আজকে দেখেছেন এই যে দীপু দাস মারা গেছে, কালকে রাত থেকে এই ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে, পেপারে বেরিয়েছে, এর আগে এত লোক মারা গেছে বাংলাদেশে। কোনো দিন কমিউনিস্টদের, কলকাতার কমিউনিস্ট এই যে যারা আছে মোহাম্মদ সেলিম টেলিমরা, এরা কোনোদিন রাস্তায় নেমে সামান্যতম প্রতিবাদ করেছে? ভারত স্বাধীনতার পরে 47 সালের পরে পশ্চিমবঙ্গের যখন পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা যখন গঠন হলো, তারপর যে বিধানসভা তৈরি হলো, সেই বিধানসভায় আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে একটি প্রস্তাব এসছে? শাসক দল কেউ কোনো প্রস্তাব আনেনি। বিজেপি আনবার চেষ্টা করেছে, দু একবার চেষ্টা করেছে, কিন্তু কেউ আনেনি। সবাই বাংলাদেশে যায়, বেড়াতে যায়, আহা দুই বাংলা এক, আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, ইলিশ মাছ খেয়ে আর জামদানি শাড়ি পরে এসে তারা বাংলাদেশের গুণগান করে। খোদ নোবেল লরিয়েট কি বলেছে? নোবেল লরিয়েট অমর্ত্য সেন কি বলেছে বাংলাদেশ সম্বন্ধে? ওখানে নাকি অদ্ভুত মানে সাম্প্রদায়িকতা নেই, সাম্প্রদায়িকতা বিহীন একটা দেশ, খুব সুন্দর দেশ। এখন অমর্ত্য সেন চুপ কেন? সুতরাং বামপন্থীরা সবসময় এই কাজটাই করে। বামপন্থীরা যা করে কোনো ছোটোখাটো ভুল নয়, তারা যা কাজ করে সব ঐতিহাসিক ভুল, যে ভুলের কোনো রেমিডি নেই। নেতাজিকে তোজর কুকুর বলা থেকে শুরু করে, ইয়ে আজাদি ঝুটা হয় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বামপন্থীরা কোনো দিন হিন্দুদের জন্য এক ফোঁটাও চোখের জল ফেলেনি। বামপন্থীরা কোনো দিন হিন্দুদের জন্য একটা কথাও বিধানসভায় বলেনি। বামপন্থীরা চিরকালই হচ্ছে হিন্দু বিদ্বেষী।